আসাম করিমগঞ্জ থেকে প্রশ্ন করেছে দেবারতী ভট্টাচার্য। বলছে, প্রণাম মহারাজ, আমরা বিদ্যামায়া এবং অবিদ্যামায়া বলতে কি বুঝি? ক্লিয়ার। মায়া যখন বলা হচ্ছে, ইভেন আমরা যা কিছু বলবো, বলি, বুঝি, ধরি, করি, দেখি, সবই মনের বিষয়, সব অহমের এরিয়া। একে প্রকৃতি, মায়া, সংসার, ইন্দ্রিয়, যা ইচ্ছা বলতে পারো। সাধারণ অর্থে আমরা পেয়ে যাই বিদ্যা মানে যা ভগবানের দিকে নিয়ে যায়, আমরা শুনে অভ্যস্ত। অবিদ্যা যা ভগবান বিরোধী। বাট দেখো, উপনিষদ বা এই রকম মুক্তি কেন্দ্রিক যে শাস্ত্রগুলো হয়, তারা যখন কথা বলে তখন তারা সারফেস দেখিয়ে এখন উপরি বলে না। তারা শব্দ প্রয়োগ করে বটে, কিন্তু শব্দের অনেক গভীরতা থাকে। মন ব্যাপারটাই, বস্তুটাই খুব সূক্ষ্ম। তো মোটা অর্থে ঋষিরা কিছুই বলে না। যা সূক্ষ্ম তার বিষয় স্থূল কথা এইটুকু বলে দিলে কি করে হয়ে যাবে? বোঝানোর সময় মহাপুরুষেরা কৃপা করে অধিকারী ভেদে বিভিন্ন রকমভাবে বুঝিয়েছে, কিন্তু আমাদেরকে আরও গভীরে গিয়ে ব্যাপারটাকে আরও মাটিতে নিয়ে এসে বুঝতে হবে। ঋষিদের এমনিতেই তারা কিছু বলে না, তাদের কোনো বলতে ইচ্ছাই নেই, তাতে আবার সবাইকে বলবে না। কোনো স্পেশাল যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই তারা বলতে ইন্টারেস্টেড, তাও খুব সংক্ষেপে কিছু বলবেন, কোনো কাছের লোককে বলবেন, এবং যা বলবেন তা খুব ডিরেক্টও হবে না, খুব সূক্ষ্মও হবে, এবং কিছু বুঝিয়ে দেওয়ার জন্য বলবে। দেখো, যখন বিদ্যা অবিদ্যা টার্ম, এটা খুব অনাদি টার্ম, এ নিয়ে বহু বাদ বিবাদ আছে। অবিদ্যা এক কথায় তুমি বলতে পারো যা অহমকে সৃষ্টি করে, বা যা অহম ইটসেলফ বা অহমের ফুড সোর্স, তাকে অবিদ্যা বলে। বিদ্যা যা অহমকে শেষ করে, অহমকে ক্ষয় করে দেয়। বাট বিদ্যার অবিদ্যা রিলেটেড অহমের সাথে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আত্মার সাথে নয়। যে এটা বলে দিও না চট করে, আত্মাকে জানার নাম বিদ্যা, ব্রহ্মকে জানার নাম ব্রহ্মবিদ্যা, আর বাকি সব অবিদ্যা। না, তা নয়। ব্রহ্মকে জানা যায় না, আত্মাকে জানা যায় না, সেই জন্য আত্মাকে অদ্বৈত বলা হয়েছে। বিদ্যা অবিদ্যা এই যে টার্মটা, এটা কোনোভাবেই কোনো কিছু দিয়েই আত্মাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে বলা যাবে না। প্রশ্নটা খুব ভালো। এই নিয়ে অনেক রকমের ধারণা পোষণ করা হয়। আমি আমার বুদ্ধিতে যেইটুকুনি সেইটুকুনি বলতে পারবো। উপনিষদে বারবার এই দুটো টার্মকে ইউজ করা হয়েছে। নলেজ বা জ্ঞান অলওয়েজ কী হয়? অবজেক্ট রিলেটেড হয়, কিছু বিষয়ে জানা। পিওর যে সাবজেক্ট, তার কোনো জ্ঞান হয় না, কোনো জ্ঞান হতে পারে না। এই যে সামনে ধরো আমার টেবিল আছে, এই টেবিলের উপরে এটা একটা অবজেক্ট, বিকজ এর শেষ হয়, এর শুরু হয়, তো একে জানা যেতে পারে। যদি টেবিলটা অনন্ত হতো, অ্যাকসেপ্ট করতে কষ্ট হবে, এটার কোনো জ্ঞানই হতো না, এটা তোমাদের চেতনার বস্তুই হতো না। অনন্ত চেতনার কন্টেন্ট হতে পারে না। কোনো জিনিসের কন্টেনার হতে গেলে তার থেকে কন্টেন্টকে ছোট হতে হবে, কিন্তু অনন্তকে দেখা শোনা ধরা যায় না। এই যে মোবাইলটা, এই মোবাইলটার একটা শুরু আছে, একটা শেষ আছে। যদি তা না থাকতো তাহলে কি অসীম অনন্ত বলা হতো, আর এর কোনো জ্ঞান আমার চেতনায় আসতো না। এখন এটা আমার চেতনার কন্টেন্ট, আই ক্যান নো হোয়াট মোবাইল ইজ, কিন্তু যদি এর এই সীমিততা না থাকতো তাহলে আমি একে জানতেই পারতাম না। তুমি যা দেখছো, শুনছো, ধরছো অ্যাটসেট্রা, কোনো বিষয়বস্তুকে ও তার কথা বলছো, তা হলো অবিদ্যা। যখন অনলি দৃশ্য, আমি এই মোবাইলটাকে দেখছি, এই যে দৃশ্য, শুধু এই দৃশ্যকে যখন দেখছি, একে বলা হবে অবিদ্যা। কিন্তু যখন তার সাথে আমি দ্রষ্টাকেও দেখব, দৃশ্য প্লাস দ্রষ্টা, তাকে বলা হবে বিদ্যা। জ্ঞান হতে হলে দুটো চাই, কোনো বস্তু বা ব্যক্তি চাই,
আর যার বিষয়ে জ্ঞান হবে তাকে দরকার। কোনো বস্তু বা বিষয়ে জানাকে বলা হয় অবিদ্যা। আর তার সাথে যে জানছে, তুমি যখন তাকেও জানতে চাও বা তার বিষয়েও কথা বলা হয়, তা হলো বিদ্যা। দুটোই কিন্তু জ্ঞান। বিদ্যা হলো জ্ঞানের পূর্ণত্ব, আর অবিদ্যা হলো অর্ধজ্ঞান। অবিদ্যা মানে অন্ধকার আলোর মতো আমরা ভাবলে চলবে না, সত্য মিথ্যার মতো ভাবলে চলবে না, ঠিক ভুলের মতো ভাবলে চলবে না। এই জায়গা থেকে স্বামীজি দাঁড়িয়ে বলেছেন বিভিন্ন সময়তে বিভিন্নভাবে বোঝানোর স্তরে যে আমরা সত্যের একটা স্তর থেকে আরেকটা স্তরে পৌঁছাচ্ছি। আমরা অবিদ্যা মানে অর্ধজ্ঞান, বিদ্যা মানে পূর্ণ জ্ঞান। পূর্ণ জ্ঞান আবার এটাকে কোনো, এই পূর্ণ জ্ঞান টার্মটা আবার খুব চিন্তার বিষয়। পূর্ণ জ্ঞান মানি আমরা ধরে নিই, হ্যাঁ এবারে পূর্ণ জ্ঞান মানি মহারাজ ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। না, ধরে নাও তুমি একটা আম গাছের কথা ধরো, ব্রহ্মঠম্য হাঁটাও। এখন তুমি আম গাছকে জানলে, তুমি কি পুরো আম গাছটাকে জানা হলো তোমার? তুমি কি গাছের পাতা জানো, গাছের গুঁড়ি জানো, তার ফল জানো, তার বায়োলজিক্যাল যে ফরমেশন তা জানো, তার কেমিক্যাল রিয়াকশানস জানো, সেখানে কতগুলো পাখির বাসা আছে তা জানো? সব কি তুমি জানতে চাও নাকি? বাট ডিপেন্ড করছে কার উপরে যে তুমি আম গাছ বিষয়ে কী জানো, তুমি কে তার উপরে। বাট তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি বলবে? হ্যাঁ জানি তো, আম গাছকে কে না জানে। বাঙালির ছেলে, এই গরমকালের সময় আমি আম কি তা জানবো না, আম গাছ কি তা জানবো না? এবার এটা হলো হাফ নলেজ। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে যে দেখছে সে কে, অ্যান্সার হতে পারে সে আম বাগানের মালিক, অ্যান্সার এটাও হতে পারে কোন একটা আমচোর, অ্যান্সার এটাও হতে পারে আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে যাবে এমন কোন একজন মহিলা, অ্যান্সার এটাও হতে পারে সে একজন কাঠুরে। এরা সবাই আম গাছকে দেখছে। আবার অ্যান্সার এটাও হতে পারে একটা পাখি, সবাই দেখছে তো আম গাছকে। বাট এরা যে দেখছে বা এদের মাথায় যা চলছে তা আম গাছের জ্ঞান কিন্তু সবার জন্য আলাদা আলাদা। আম গাছকে জানা, আমি আম গাছকে জানি এটা বলে দেব অবিদ্যা। দ্রষ্টা, দৃশ্য, ঠিক আছে। বিদ্যা কি? যে দ্রষ্টাকেও জানে। আম গাছকে জানা অবিদ্যা, দ্রষ্টা এটা দৃশ্যকে জানলাম, একে বলা হলো অবিদ্যা। যে দ্রষ্টা কেউ জানে, দ্রষ্টারও ইনকোয়ারি চলে, তাকে বলা হয় বিদ্যা। অর্থাৎ বিদ্যার অভাব অবিদ্যা নয়, বিদ্যার ইনকমপ্লিটনেসকে অবিদ্যা বলা হয়। পূর্ণত্ব হলো বিদ্যা, খণ্ড হলো অবিদ্যা। তাই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। অর্থাৎ অর্ধবিদ্যা মারাত্মক হয়। কীভাবে মারাত্মক হয়? তুমি আম বাগানের মালিক, তুমি একজনকে জিজ্ঞেস করলে, এই তুই আমার আম বাগানটা একটু পাহারা দিয়ে দে তো, আম গাছ জানিস তো? সে বলবে হ্যাঁ আমি আম গাছ জানি। ঠিক আছে তাহলে আম গাছ পাহারা দিয়ে দে। কিন্তু সে যে ব্যক্তিকে রাখলো তার সম্পর্কে জানলো না। ব্যক্তি আম গাছ বিষয়ে জানা যায়, কিন্তু সে রেখেছে যাকে, সে আসলে আমচোর। ফলাফল কী হবে আমরা সবাই জানি। আমাদের জীবনটা এরমভাবেই চলতে থাকে। আমরা আমচোরকে আম বাগানের দেখাশোনার ভার দিয়ে দিই, যা হবে আমাদের জীবন সেইভাবেই চলছে। খণ্ডিত জ্ঞানের ফলাফল আমাদের জীবন, বিকজ আমরা অবিদ্যায় বাঁচি। আমাদের জানা কীরকম? এই ধরনের একটা বইয়ের নাম জানি, বইতে কতগুলো পাতা আছে জানতে পারি, মা শারদার বিষয়ে কোনো বই পড়ে নিতে পারি, গীতায় কতগুলো চ্যাপ্টার আছে জেনে যেতে পারি, কতগুলো শ্লোক আছে তাও জেনে যেতে পারি, সেই শ্লোকের অর্থ কী তাও জেনে যেতে পারি, বাজারে কোনটার কি দাম দর তাও জানতে পারি, কারোর বাবা কি করে, সে কোথায় থাকে, এগুলো জানতে পারি। সব অবজেক্টিভ। ঠিক সেই রকমই আমরা যখন প্রশ্ন করি তুমি কি আত্মাকে জানো, এও এক জানা, এটাও একটা অবজেক্টিফিকেশনই ঘটে গেল। খুব ভালো, তুমি অনেক কিছু জানো, বাট নিজের কথাও কিছু বলো। হু ইজ আস্কিং দ্য কোয়েশ্চেন? তাই আমি বলি বারবার, নিজের হাল তো বলো, নিজের খবর তো কিছু বলো। অন্য বিবেকানন্দ, রামকৃষ্ণ, বুদ্ধ এরা কি বলেছিল এই নিয়ে আলোচনা হবে। কে পড়ছে তাদেরকে, তাদের বিষয়েও তো কিছু বলো। কে বিবেকানন্দকে জানতে চায়? স্বামীজির কথার বিভিন্ন ইউজ হতে পারে, ডিপেন্ড করছে তুমি কে সেটা বলো আগে। তুমি মুক্তিকামী, তুমি মুমুক্ষু, তুমি কোনো কর্পোরেট সেক্টরের কর্মচারী, তুমি কোনো হাউসওয়াইফ, তুমি কোনো আসক্ত ব্যক্তি, তুমি কোনো মোহগ্রস্ত কেউ,
তোমার উপর ডিপেন্ড করে স্বামীজির বাণীর ইউজ কী হবে। ধরে নাও স্বামীজি বলেছেন ওঠো জাগো, এর মানে কি হবে? ডিপেন্ড করছে তুমি নিজেকে। তুমি যদি কোনো একটি মোটা আলসি থাইরয়েডগ্রস্ত ছেলে হও, তাহলে তোমার ক্ষেত্রে স্বামীজির বাণীর ব্যবহার একরকম হবে। তুমি যদি একজন মাতাল হও, তোমার ক্ষেত্রে তার ব্যবহার আরেক রকম হবে। তুমি যদি বিপ্লবী হও, ওঠো জাগোর অর্থ তোমার কাছে অন্য রকম হবে। তুমি সাধক হলে তোমার কাছে অন্য অর্থ হবে। তুমি যদি চোর হও, তোমার কাছে অন্য অর্থ হবে। কেউ রাস্তায় ধরো একজন একটা ভারী বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে, তুমি দেখলে, এটা দৃশ্য হয়ে গেল একটা ভারী বাজারের ব্যাগ যার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ওর উপযোগিতা কি ডিপেন্ড করছে তুমি কে তার উপরে। তুমি যদি রিক্সাওয়ালা হও, তোমার কাছে একটা অন্য উপযোগিতা। তুমি যদি কোনো অভাবী ব্যক্তি হও যে দুদিন খেতে পারেনি, বাজারের ব্যাগ দেখে তার কীরকম মানসিক স্থিতি আসবে। তুমি যদি কোনো চোর হও, তুমি যদি কোনো বিড়াল বা কুকুর হও, তুমি যদি কোনো কুলি হও। কিন্তু এই জায়গাটা আমাদের অধরা থেকে যায়। যখন নিজের দিকেও অহংকে জানতে চেষ্টা করবে, উইথ অবজেক্ট সাবজেক্টও অ্যাড হবে, তখন তা বিদ্যা। না হলে ইনফরমেশন অফ অবজেক্ট যাই হোক তা অবিদ্যা। বিকজ তুমি তো সব বিষয়ে জানতে ইন্টারেস্টেড নও। স্পেসিফিকেশন বলে তুমি কে। আমরা এই কথাটা বলি না। যখনই আমরা কিছু জিজ্ঞেস করি, আমরা অন্যকে বলি না যে তোর কি দরকার। এই যে তোর কি দরকার যখন নিজেকে বলা হয়, তা হলো বিদ্যা। যখন তুমি আস্ক করো কিছু না কিছু 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 বিষয়ে জিজ্ঞাসা করো, এই কিছু তোমার চয়েস। এই চয়েসের পিছনে বসে আসে চয়েস মেকার, তোমার আইডেন্টিটি। আসলে তুমি বাইরের বস্তু বিষয়ে খুবই কম জিজ্ঞাসা করো। তুমি অন্য বস্তু, বাহ্যিক বস্তুর নামে নিজের বিষয়েই জিজ্ঞাসা করো। তুমি যা আস্ক করো তা তোমার অস্তিত্বেরই রিফ্লেকশন। তুমি অফিসে গিয়েছো, সবাই কাজ করছে, তুমি কি সবার কাছে যাও না? বস ফাইল দিয়ে যার কাছে যেতে বলেছে তুমি তার কাছে যাও। অর্থাৎ তোমার স্বার্থ যার কাছে যতটা, তেমনই তোমার প্রশ্ন ভিতর থেকে বেরোয়। কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, এর মূল তোমার অহম কার কাছে, কার সাথে সম্বন্ধ করে রেখেছে। তুমি রাস্তায় বেরিয়ে ধরো রিক্সাওয়ালাকে ভাড়া আস্ক করছো, ভাই ভাড়া কত? দেখলে মনে হবে যে দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, দুজনে একজন কথা বলছে। এই কথা বলাটা হলো অবিদ্যা। জিজ্ঞেস করলে কি বলবো? ও রিক্সাওয়ালার সাথে কথা বলছে। কিন্তু তুমি যে জিজ্ঞাসা করছো এর সোর্স কি? তোমাকে কোথাও যেতে হবে। তাহলে দেখো, তোমার এই ভাড়া জিজ্ঞাসা করার পিছনে অনেক কিছু তোমার বিষয় জানা যায়। তুমি সেই ব্যক্তি যে কোথাও যেতে চায়, যেখানে সে যেতে চায় অ্যাটলিস্ট সেখানে হেঁটে যাওয়া পসিবল নয়, বা হেঁটে যাওয়া পসিবল হলেও এখন তার তাড়া আছে, তার কাছে অনেক পয়সা নেই, না হলে সে বলতো চলো। তুমি জানো যে যেখানে তুমি যেতে চাও সেখানে রিক্সায় যাওয়াই সাফিসিয়েন্ট, আর তোমার কিছুটা তাড়াও তো আছে। এছাড়াও তোমার কথার ভঙ্গি দিয়ে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তোমার নেগোসিয়েশন করার ভঙ্গিমা থেকে তোমার বিষয়ে অনেক কিছু বলা যেতে পারে। দেখলে তো, একটা ছোট্ট প্রশ্ন বাট অবজেক্টিভ প্রশ্ন, তা দিয়ে সাবজেক্ট বা যে ব্যক্তি কথা বলছে তার বিষয়ে কত কিছু ধরা দেয়। আমরা তাই জানতে চাই যার অভাব ভিতরে আছে। আমরা তাই জানতে চাই যার অভাব আমার ভিতরে আছে। তো যা জানতে চাই তা হলো হাফ নলেজ, অবিদ্যা। যে জানতে চায় সে জানে না, এটা তো শিওর, তাই তো সে জানতে চাইছে, অর্থাৎ সে অভাবী। কেন সে অভাবী? এটা কিসের অভাব? এই দুটো একসাথে জানার নাম বিদ্যা। অনলি নিজের বিষয়ে বললেই জানা যায় তা কিন্তু নয়। ইচ অ্যান্ড এভরি অ্যাকশন অফ ইউ দিয়েই বোঝা যেতে পারে। ইভেন তুমি মুখ খুললেই হলো। আমি এই জন্য প্রায়ই প্রশ্ন দেখি না, প্রশ্নকর্তাকে দেখি। একই প্রশ্নের তাই দেখবে আলাদা আলাদা উত্তর পাওয়া যায়। শাস্ত্রও তাই করে, বিভিন্ন প্রশ্নকর্তার জন্য বিভিন্ন উত্তর। তাই আমি বলি কোনো জেনারেল প্রেসক্রিপশন হয় না। এই উত্তর দেওয়া যদি অবিদ্যার ক্ষেত্রে আসে তাহলে জেনারেল প্রেসক্রিপশন হতে পারে।
অ্যালফাবেটসের মধ্যে কতগুলো ভাওয়েলস আছে? 5টা। একদম অবজেক্টিভ কথা, কারোর জন্য এটা চেঞ্জ হবে না। কিন্তু শাস্ত্র যখন কথা বলে তা বিদ্যার ক্ষেত্র। সে দেখে যে প্রশ্নকর্তা সে কে, তার মুখ দিয়ে যা বেরোচ্ছে সেটা শুধু প্রশ্ন নয়, সেটা প্রশ্নকর্তার আইডেন্টিটি। আমার কথার মধ্যেও দেখবে বিভিন্ন সবার কথা তুমি শোনো বা শাস্ত্র পড়ো, বিভিন্ন বই তুলে পড়ো, তুমি দেখতে পাবে যে শাস্ত্র আলাদা আলাদা লাগবে তোমার অনেক সময়। আমার কথাও এক সময় একরকম, পরের সময় অন্যরকম লাগবে। এই বিদ্যার কাজ। সামনে যদি কুকুর ঘেউ ঘেউ করে তাহলে কুকুর কি বলতে চাইছে? বলতে চাইছে তুই কে, তোমাকে চিনি না আমি। যেহেতু তোমাকে চিনি না সেই জন্য সে চেঁচাচ্ছে। গরু যদি হাম্বা হাম্বা করে, নাই তাকে রৌদ্রে রেখে দিয়েছো, না তার খাবার জল চাই। আর বাঘ যদি গর্জন করে, তার অর্থ কি? তার অর্থ তোকে আমি এখন খাবো। যদি সবগুলোই পশুর ডাক বা ডিপেন্ড করছে যে সে কে তার উপর, এবং তোমার সাথে তার সম্বন্ধ কি তার উপর। এবার যদি কুকুর, তোমার বাড়ির কুকুর চেঁচায়, সেটা তো তোমার কাছে তোমার মোবাইল চাইছে না, না হলে খাবার চাইছে, না জল চাইছে, নাহলে কোনো কেউ এসেছে সেই বিষয়ে বলতে চাইছে। দেখতে হবে যে বলছে, যে ডাকছে সে কে এবং তার সাথে তোমার সম্বন্ধ কি। তোমার প্রশ্নেই লুকিয়ে আছে তুমি কে। কিরে খেয়েছিস? এটা কে বলে? নাই বাবা মা, নাই স্ত্রী, নাই হার্ডলি বন্ধু বান্ধব। অফিসের বস কখনো এই কথা বলবে না। দেখো, এইভাবে দেখলে তুমি দেখতে পাবে চারিদিকে অবিদ্যারই বিস্তার আছে। অবিদ্যাই প্রিয় এই জগতে, সেই জন্য এই জগৎকে অবিদ্যা বলা হয়। জগৎ বলো, ইন্দ্রিয় বলো, সংসার বলো, প্রকৃতি বলো, একই কথা। সব এগুলো কোন দিকে দেখে? এগুলো বাইরের দিকে দেখে, নিজেকে দেখেই না। কনফিগারডই এইভাবে, যা বাইরের দিকে দেখতে চায় তা অবিদ্যা, যা ভিতর দিকে দেখে তা বিদ্যা। কেন বাইরের দিকে কেন দেখতে চায়? এতে বিশেষ সুবিধা আছে, এটা সেফ গার্ডে খেলা যায়। যেমন আম্পায়ার তোমার বন্ধু, সে তার সাথে তুমি একটা ফিক্সিং করে নিলে, বলে দিলে যে তোমাকে আউট যাতে হতে না দেওয়া হয়। সে নো বল করেই হোক, যে কোনো কিছু করেই হোক, তোমাকে সে বাঁচিয়ে নেবে। এবার খেলা তোমার ক্ষেত্রে খুব সুবিধার হয়ে যাবে। এতে তুমি খেলতে পারবে, বাট রিয়েল প্লেয়ার কখনো তুমি হতে পারবে না। বিকজ ইউ হ্যাভ নো চ্যালেঞ্জ নাও। তুমি MBA করছো, কি ফিল্ড, কোন ইউনিভার্সিটি, এগুলো বলতে খুব সুবিধা। বাট যদি প্রশ্ন করা হয় তুমি কে, অর্থাৎ তুমি কেন MBA করছো, তোমার উদ্দেশ্য কি, সে উত্তর একদম ছাল ছাড়িয়ে নেওয়ার মতো হবে, অবস্থা টাইট হয়ে যাবে। উত্তরটা যদি বের করা হয়, 99% উত্তর বেরিয়ে যাবে কি, নাই পেটের জন্য করছি, নাই নাম যশের জন্য করছি, নাই জগতে বেশি কনজামশন এর লোভে করছি। তখন তাকে বলতে হবে তারা তো বাবা গরু, ছাগল, মুচি, চোর, ভিখারি সবাই একই উদ্দেশ্যে চলছে, তুমি MBA করে এমন কি তীর মারবে? এ প্রশ্ন খুব অসম্মানজনক প্রশ্ন হয়ে যাবে। সো সবাই এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে। বিয়ে করলে, তুমি আশ্রমে যাচ্ছ, চাকরি করছো, বন্ধুর সাথে দেখা করছো, সব ওকে, বাট আস্ক যদি করি কেন করছো, হু আর ইউ, কে কাজটা করছে, যদি অনেস্ট অ্যান্সার দিতে হয় খুব চাপের হয়ে যাবে। এবার এই বিদ্যার ক্ষেত্র হয়ে গেল। এই জন্যই বেশিরভাগ মানুষ এই পথে, আধ্যাত্মের পথে, বিদ্যার পথে পা দেয় না, খতরনাক ফিডব্যাক আসবে বলে। এই হিসাবে আমরা যে স্কুলিং করেছি তা নন স্কুলিং, যে বিদ্যালয়ে পড়েছি তা বিদ্যালয় নয়। সে আমি উচ্চ মাধ্যমিকই হই, মাধ্যমিকই হই, গ্র্যাজুয়েট হই, কলেজ হই, আর প্রাইমারি হোক, যাই জানছি সবই অবিদ্যার ক্ষেত্র। কারণ এই জগৎই অবিদ্যার ক্ষেত্র। শিশু জন্মেই যা ধরে দেখে সব অবিদ্যা। ধর এই টেবিলে এই রুমালটা রাখা আছে, বা পাশে এই মোবাইলটা রাখা আছে, এটা কি? এটা আস্ক করলে খুব সহজেই বলা যেতে পারে। আমি বলতে দেবো এটা একটা কটন এলিমেন্ট, এর কন্টেন্টে কটন আছে, আর এর কন্টেন্টে সাম প্লাস্টিক্স, মেটালস আছে। খুব সহজ ব্যাপার। বাট যখন আস্ক করা হবে, যে জিজ্ঞাসা করছে এই কথাটা, তার সাথে এর সম্বন্ধ কি, তখন হবে বিদ্যার ক্ষেত্র। দুটোকে একসাথে জিজ্ঞাসা করতে হবে। অধ্যাত্ম বিদ্যারই ক্ষেত্র। গীতায় এই জন্য বলেছে অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম। বিদ্যানাম কেন? কারণ অধ্যাত্মে জানার ইচ্ছাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। বিকজ এক্ষেত্রে মুক্তি জানার ইচ্ছার জনক। কেন? দুটোই সাবজেক্ট অবজেক্ট জানতে চাও, বিকজ
মুক্তি চাই, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, এটাই তো বলছে অধ্যাত্মে। আরও ডিরেক্ট বলা হচ্ছে অহংকে জানা, অর্থাৎ কে জানতে চাইছে, তার উদ্দেশ্য কি, তা নিয়ে কথা হবে মেইনলি। তুমি কে? আমি স্টুডেন্ট। তো অবজেক্ট বা এম বলা ইজি হয়ে গেল এবার। না হয় তুমি পড়বে, তোমার বইয়ের সাথে রিলেশন থাকবে, তোমার বয়স খুব বেশি হয়তো নয়, তোমার টিউশনের দরকার পড়বে, কোনো স্পেসিফিক সাবজেক্ট আছে, এক কথায় তোমার বিষয়ে অনেক জানা হয়ে গেল। অধ্যাত্ম এইরকম জায়গা। না হলে বই তো অনেকেই পড়ে, টিউশন তো বিভিন্ন রকমের হয়। অবিদ্যায় সুখ হয়, বিদ্যায় সত্যের দিকে নিয়ে যায়। অবিদ্যা এমন সব রান্না, তার এমন শত পদ, তাতে কিছু না কিছু কম আছে, নাই নুন কম, মিষ্টি কম, হলুদ কম, ঝাল কম, কিছু না কিছু কম আছে। বিদ্যা হলো পদের পূর্ণত্ব, যা মুক্তির খিদে মেটাতে উপযোগী। জীব অবিদ্যা ছেড়ে বিদ্যায় অনলি তখন আসে যখন দুঃখে সে ছটফট করে। বিদ্যাতেও যন্ত্রণা হয়, বাট যন্ত্রণা মুক্তির ব্যথা। এক কথায় রোগে হয় যন্ত্রণা। তোমার কোনো রোগ হলে সেই রোগজনিত একটা যন্ত্রণা হয়। তোমার ধরো পেটে ব্যথা করছে, ঠিক আছে, এইটা একটা যন্ত্রণা। তোমার ক্যান্সার হয়েছে, তোমার টিউমার হয়েছে, বা যাই হোক না কেন, তার একটা নির্দিষ্ট যন্ত্রণা আছে, কি বলে কন্টেন্ট। কিন্তু রোগী হয়ে আমি অসুস্থ, এই অসুস্থতাজনিত তোমার যে আইডেন্টিটির সমস্যা হয়, সেই যে যন্ত্রণা যা মন পায়, তাকে বলা হয় বিদ্যার যন্ত্রণা। এই যন্ত্রণা আরও বেশি গভীর। টাকা চাই, গাড়ি চাই, জব চাই, সঙ্গী চাই, সন্তান চাই, সম্মান চাই, এই সব পেতে গেলে একটা যন্ত্রণা হয়। আরেকটা হয় এগুলোর জন্য যে বন্ধন, তার যে যন্ত্রণা। তখন জীব বলে আমি পেয়েও সুখী হলাম কই, যখন পাইনি তখন দুঃখী আমি ছিলাম, কিন্তু যখন আমি পেলাম তখনও বা সুখ কই। এই যন্ত্রণা অতি গভীর যন্ত্রণা। তোমার মুখে বা গলায় কোথাও একটা ফোঁড়া হয়েছে, পিঠে একটা ফোঁড়া হয়েছে, আর পেটে স্টোন হয়েছে কিডনিতে, কোনটা আগে সারাবে? যন্ত্রণা দুটোই, প্রথমটা অবিদ্যা, দ্বিতীয়টা বিদ্যা। তবে কি করব? অবিদ্যাকে ছেড়ে দেব না, বস্তুর জ্ঞান নাও, বাট এর লিমিটেশনস, নট ঘট, কার্যপদ্ধতি বোঝো, প্রকৃতিকে বোঝো, কতদূর তোমাকে কোনো বস্তু হেল্প করতে পারে, তার উপযোগিতা কি, এর সর্বোপরি তোমার জীবনের স্থান কতটা, কোন আসনে একে বসাবে বোঝো। রাস্তায় হাঁটলে রাস্তার ধারণা চাই, মাটির রাস্তা না পিচের রাস্তা, এটা বর্ষাকাল না গরমকাল, হাই রোডে চলবো না গলিতে চলবো, সাইকেল নিয়ে যাব না বাইক নিয়ে যাব, যদি গলি হয় তাতে গাড়ি ঢুকবে কি না, এত অবধি ঠিক আছে। বাট ওই রাস্তায়, ওই বাইকে তুমি কোথায় যাবে তা ডিপেন্ড করছে হু ইউ আর, তার উপর। ওই জ্ঞান জীবনে কি কাজে লাগবে, বন্ধনে কাজে লাগবে না মুক্তিতে কাজে লাগবে, তা নির্ভর করে তুমি কে, তোমার উদ্দেশ্য কি তার উপরে। সাইকেলে চড়েই হোক, বাইকে চড়েই হোক, গাড়িতে চড়েই হোক, কোথায় তুমি যাবে? মন্দিরে যাবে, সরাইখানায় যাবে, সুরির দোকানে যাবে, না তুমি একজন ছিনতাইয়ের কাজে গাড়িটাকে ইউজ করবে? তুমি রাস্তায় কেন আছো, কেন নেমেছো, এটা জানার নাম হলো বিদ্যার ক্ষেত্র। তাই উপনিষদ বলল বিদ্যাম চ অবিদ্যাম চ যস্তদ বেদ উভয়ো সহ, দুটোকে নিয়েই কাজে লাগিয়ে মুক্তির পথে এগোতে বলা হচ্ছে। অবিদ্যা মৃত্যুম তৃত্বা বিদ্যায়াম অমৃতম অশ্নুতে, বেদ উভয়কেই কাজে লাগাতে বলছে। উপনিষদ কার্যকরী বলছে কিসে? না এই দুটোকেই তুমি কাজে লাগাতে পারো যদি তোমার উদ্দেশ্য থাকে চেতনার উন্নতি, তাহলে তুমি বিদ্যার ক্ষেত্রে প্রবেশ করে গেলে। অবিদ্যাকে ব্যবহার করেই তুমি বিদ্যার স্থানে, বিদ্যার দিকে এগিয়ে গেলে। ঘরে আলো জ্বালতে গেলে দেশলাই ঘষার বিধি তোমাকে জানতে হবে, বাট উদ্দেশ্য হবে কি প্রকাশ। রোগ মুক্তির জন্য রোগের বিষয়ে তোমার জ্ঞান চাই না, স্বাস্থ্য তো স্বভাব। হাতের বাঁধন যদি খুলতে হয় তবে গিট খোলার সিস্টেম তোমাকে জানতে হবে না। অর্থাৎ জগতের জ্ঞানকে কাজে লাগাও জগদাতীত হয়ে যেতে। ভারত বারবার এই ভুলটা করেছে, সে অধ্যাত্মের নামে বারবার অকর্মণ্য হয়েছে, সে বিদ্যার নামে অবিদ্যাকে
একরকম নেগেট করে চলে গিয়েছে, কিন্তু বিদ্যার মধ্যে অবিদ্যারও একটা পোর্শন দাঁড়িয়ে আছে, এটা সে ভুলে গিয়েছে। না হলে 1000 বছরের বাহ্যিক পরাধীনতা আর 75 বছরের আন্তরিক পরাধীনতা ভারত ভুগত না। এমন উপনিষদ, গীতা, কথামৃত পেয়েও প্র্যাকটিক্যালি কি বলছে? আত্মা মানে বলের প্রকাশ, শক্তির প্রকাশ। নিজের সাথে যদি তুমি বসো, অহংকে নাশ করবে। আর দেশের সাথে যখন তুমি যাবে, সমাজের সাথে যখন যাবে, মেজরিটির সাথে যখন যাবে, তখন তা জগতের শত্রু নাশ করবে। তা ভারত কখনো করেনি। অহং ব্রহ্মাস্মি বলবৎস বলে ভারত বসে গিয়েছে বারবার। কিন্তু কাল যখন মুঘল আসবে, মঙ্গল আসবে, ইংরেজ আসবে, তখন তাকে অহং ব্রহ্মাস্মি শুনিও। তখন অহং ব্রহ্মাস্মি শোনালে যা মার খেয়েছে ভারত, তার ফলাফল আমরা দেখেছি, ইতিহাসের পাতাও তার প্রমাণ আছে। ওখানে বন্দুক আর তরোয়াল উত্তর ছিল, ওখানে শ্লোক নয়, ওখানে শস্ত্র উত্তর ছিল। ভারত তা করেনি। অফিস ব্যবসা করছো, আর্ন করছো, ফুল নলেজ রাখো, ফুল নলেজ। আমরা শুধু নলেজ রাখি কত পাবো, পকেটে কত আসবে, কি সুযোগ সুবিধা পাবো, আমার কি কি পরাঞ্চি খায়নি, আমার ইন্দ্রিয়ের কি কি সুবিধা হবে, এইটুকু আমরা দেখি। আমরা দেখি না আমি যেই প্রোডাকশান ইউনিটের একটা অংশ হয়েছি, তার সোশ্যাল এবং ওভারঅল এফেক্ট কি, সারাউন্ডিংসের উপর এফেক্ট কি, ওই প্রোডাক্টটা মানুষকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে না কোনো মিথ্যা ভাঁওতার পথে নিয়ে যাচ্ছে। 5 টাকার জিনিস 10 টাকায় কিনে আসা অধ্যাত্ম নয়, ওকে মূর্খামি বলা হয়। আবার 5 টাকার ব্যবহার ডিপেন্ড করছে আমি কে তার উপরে। যা দরকার, যা প্রয়োজন, যা জীবনকে বাঁচিয়ে রাখতে, দেহকে চালাতে প্রয়োজন, তা অবশ্যই করো। বাকি অর্থ কী জন্যে? তাকে জ্ঞান আহরণ করতে, সত্য আহরণ করতে, জীবনের উচ্চতর পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সেই অর্থকে নিয়োগ করতে হবে। যখন কর্মকে দেখছো অনলি, তখন অবিদ্যা। বিকজ তুমি তখন অনলি স্বার্থই দেখছো, কত আসবে, আমার ইন্দ্রিয়ের কত তৃপ্তি হবে। বাট যখন কর্মের উদ্দেশ্যকেও দেখছো, কর্মের কর্তার উদ্দেশ্যকেও দেখছো, ওই কর্মের কর্তার উপরে কী প্রভাব পড়ছে সেটাকে দেখছো, তখনও এটা স্বার্থই বটে, তুমি স্বার্থই দেখছো, বাট এটা এখন বিদ্যার ক্ষেত্র হয়ে গেল। একে বলে পরম স্বার্থ, পরমার্থ। বিকজ তুমি এর দ্বারা কর্মের কেন্দ্রে, কর্মের উৎসে পৌঁছে যাবে। কারণ কর্মের উৎস তো কর্তা থেকেই। চেতনার স্থূল অভিব্যক্তি হলো অবিদ্যা, চেতনার সূক্ষ্ম অভিব্যক্তিকে বলা হয় বিদ্যা। এই সূক্ষ্মই কারণে যেতে পারে, তুমি স্থূল থেকে সূক্ষ্ম না হয়ে জাম্প করে কারণে যেতে পারবে না। যখন বিদ্যা বলা হচ্ছে, তখন বলা হচ্ছে তুমি স্থূলের থেকে বেশি সূক্ষ্মের দিকে গুরুত্ব দাও, কারণ স্থূলের বীজ সূক্ষ্মেই নিহিত, এবং এই সূক্ষ্মই তোমায় কারণের দিকে নিয়ে যেতে পারে, বা সূক্ষ্মে দাঁড়িয়েই তুমি কারণের দিকে দৃষ্টিপাত করতে পারবে। ব্যক্তি অবিদ্যা, মহৎ বা প্রকৃতিবিদ্যা, আত্মা এ দুয়ের পার। তবে বিদ্যা তার ডোরওয়ে হতে পারে। ইন্দ্রিয় অবিদ্যা, বিবেকযুক্ত ইন্দ্রিয় বিদ্যা। ব্যক্তিগত স্বার্থ অবিদ্যা, সমষ্টিগত স্বার্থ আসে বিদ্যায়। সমষ্টির পারে বা ব্যষ্টি সমষ্টির দ্বন্দ্বের পারে ডোরওয়ে হলো বিদ্যা, সেখানে আছে আত্মা। যখন নিজের দেহ মনের সুখবিধান, তখন অবিদ্যা। যখন আমার চিন্তা কর্ম নিজের সমাজের জগতের উপরে কি উচ্চতর প্রভাব দিচ্ছে, এরম বিবেকযুক্ত দৃষ্টিপাত নিজের দিকে করা হবে, তখন তা বিদ্যা। স্থূল দৃষ্টি, স্থূল বুদ্ধি অবিদ্যা, বর্তমানের সুখ অবিদ্যা, নিজের হওয়া অবিদ্যা। কর্মের সূক্ষ্ম দৃষ্টি, কর্মের সূক্ষ্ম রহস্যবিদ্যা, ভবিষ্যতে ফলাফল, ভবিষ্যতে তার প্রভাবে দেখার, জানার সূক্ষ্মত্ব হলো বিদ্যা। সার্বজনিক স্বার্থ ত্যাগ বিদ্যা, একে আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যাও বলা হয়। তো বিদ্যা অবিদ্যার ভেদ যে জানে, সবুদ্ধিমান মনুষ্যেষু, গীতা এটা বলেছে।